রাত থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, শিক্ষার্থী ও অফিসগামী মানুষের ভোগান্তি, বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি, রাকসু নির্বাচন পেছানোর দাবি ৬টি প্যানেলের, ডাকসুতে ভোট কারচুপির অভিযোগ ছাত্রদলের। নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো আলোচনা হয়নি ঐকমত্য কমিশনে, বলছেন অংশীজনরা। জামাত সহ ইসলামী দলগুলোর দাবি উদ্দেশ্যমূলক, মন্তব্য বিশ্লেষকের। জামাত আন্দোলন করছে খুব ভালো কথা, কিন্তু জামাত নিজেকে খুব পরিষ্কার যে সে কোথায় এসে থামবে। প্রভাবশালী 4 দেশের স্বীকৃতির পর ফিলিস্তিনিদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, কোনোভাবেই স্বাধীন রাষ্ট্র হতে দেয়া হবে না, হুঁশিয়ারি নেতানিয়াহুর। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আবারও জলাবদ্ধতার কবলে রাজধানী। রাতভর বৃষ্টির কারণে মহানগরীর অনেক এলাকা তলিয়ে গেছে পানিতে, কোথাও কোথাও হাঁটু পানি। একদিকে জলজট, অন্যদিকে যানজট, সব মিলে নাকাল নগরবাসী। রাস্তায় নেমে বিপাকে পড়েন কাজে বের হওয়া সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। এদিকে বংশালে বিদ্যুতের তার পানিতে পড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন একজন। সকালটা রাজধানীবাসীর শুরু হয় ভারী বৃষ্টি সঙ্গী করে। টানা বৃষ্টিতে অল্প সময়ে বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। মুষলধারে বৃষ্টির পর সড়কগুলো তলিয়ে যায় হাঁটু থেকে কোমর পানিতে। বৃষ্টিতে রাজধানীর বিমানবন্দর, মিরপুর, ধানমন্ডি, বাড্ডা, মালিবাগ, সায়দাবাদ এবং বিজয় সরণি এলাকায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয় স্কুল ও অফিসগামীদের। প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতেও জমে থাকে পানি। কারণ বাজার যে জায়গায় আমরা মাছ টাছ রাখি সব তলাই গেছে বৃষ্টিতে। আমরা চাইতে এগুলো সংস্কার করুক সরকার। এই নতুন সরকার আছে তো ভালো করার কথা, কই দেই না তো কিছু। বাংলাদেশের এয়ারপোর্টে এই অবস্থা থাকে, তো এটা এই যে মানুষ মাইনে নেওয়ার মতন না। অনেক পানি নামা যায় না, অনেক ঘুরে আসছি। এভাবে কখনোই সংসদ ভবনের সামনে পানি বাড়তে পারে না এখানে দুর্নীতি না হলে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখেন নাই। আরে আল্লাহ, কি হইছে আল্লাহ জানে। বংশালে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে এক বেকারি কর্মচারী মারা যান। পানিতে হেঁটে আসতে হলো, গাড়ি চলছে না, জ্যাম লেগে গেছে, গাড়ি থেকে নেমে গেলাম। কোনো গাড়ি চলেই না, মানে সব 1 থেকে 1.5 ঘন্টার মতো জেনেছিলাম। ভারী বর্ষণের জন্য এই যে রাস্তাঘাটে পানি জমে গাড়িগুলো স্মুথলি পার হতে পারতেছে না, এই জন্য আজকে একটু বেশি মানে টেক কেয়ার করতে হচ্ছে, দ্রুত গাড়িগুলো পাস করে দেওয়া যায়। আবার এই পানির মধ্যে আবার গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে, একটা গাড়ি বন্ধ হয়ে গেলে দেখা যায় আশেপাশে আরও কয়েকটা গাড়ি আটকায় যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সকালের এই ভারী বৃষ্টি সারাদিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। একটা লঘুচাপ তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকাতে, লঘুচাপের প্রভাব তৈরি হয়েছে এবং এর প্রভাবে কিন্তু বাংলাদেশ উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিপাতটা উপকূলীয় অঞ্চলে আজকে এবং আগামীকালকে থাকবে। এই মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে এরপরে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে। পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ ও কর্মকর্তা কর্মচারীরা। এতে বেশিরভাগ বিভাগে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। সকালে ক্যাম্পাসে শিক্ষকরা মানববন্ধন করেন, শিক্ষক লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এছাড়া অন্যান্য দাবি দেওয়ার বিষয়ে যুক্তি তুলে ধরেন তারা। এদিকে একই দাবিতে বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন কর্মচারীরা। রাকসু নির্বাচনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে 4টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের একটি অংশ। প্রার্থীরা জানান 60% ভোটার বাড়ি চলে গেছে, ক্যাম্পাসে ভোটের পরিবেশ নেই। পরিবেশ ফিরিয়ে আনতে না পারলে রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, দাবি প্রার্থীদের একাংশের। এছাড়া রাকসু নির্বাচন পিছিয়ে দুর্গাপূজার পরে করার দাবি ছাত্রদল সমর্থিত প্যানেলের। ক্যাম্পাসে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ না থাকলে এই নির্বাচন কি হতে পারে দেখেন, আমাদের হচ্ছে
বিশ্ববিদ্যালয়ে আসলে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, যেখানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আমরা সকলেই তো আসলে একটা মুখোমুখি আছি না। এই রাকসুকে বানচালের আবার চেষ্টা করা হবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। সেই জায়গা থেকে আমরা বলতেছি যে পোষ্যকোটার ইস্যুটা আগে পুরোপুরি মীমাংসিত করতে হবে। যেরকম উপস্থিতি এই ক্যাম্পাসে থাকে সেরকমটা নাই। আমরা প্রচারণায় হলে এবং মেসগুলোতে যাচ্ছি, সেখানেও গিয়ে আমরা একই দৃশ্য দেখতে পাচ্ছি। আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন এবং নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক। ডাকসু নির্বাচনে অব্যবস্থাপনা ও কারচুপির অভিযোগ করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুনির্দিষ্ট অভিযোগ দেয়া হলে সেটা তদন্তে কালক্ষেপণের অভিযোগও করেন প্রার্থীরা। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অনিরাপদ ছাপাখানা থেকে ব্যালট ছাপিয়ে ভোট কারচুপির কথা বলেন। গত 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এদিন নানা অভিযোগ তুললেও নির্বাচন প্রত্যাখ্যান করেনি ছাত্রদল সমর্থিত প্যানেল। প্রায় 2 সপ্তাহ পর মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিকভাবে ছাত্রদল প্যানেলের এই সংবাদ সম্মেলন। 11টি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন নেতৃবৃন্দ। জানান প্রার্থীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হলেও আমলে নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। গণ অভ্যুত্থানের পর থেকে একটি বিশেষ মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাদেরকে আপনাদের সামনে নানান নেতিবাচক উপায়ে উপস্থাপন করার অব্যাহত অপচেষ্টা চালিয়েছে। আমাদের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়াতে এরকম নানান প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনী রাজনীতির মাঠকে অসম করে রাখা হলেও অভিভাবকতুল্য শিক্ষকদের বারংবার আশ্বাসে বিশ্বাস রেখে আমরা ডাকসু নির্বাচনের বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে সার্বিক সহযোগিতা বজায় রেখেছি। কোনো মিছিল, মিটিং কিংবা পাল্টা কর্মসূচি পালন না করে যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ তুলে ধরার কথা জানিয়ে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জানান পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে ছাত্রদল। তুলে ধরেন নানান অনিয়ম। তার মতে ছাপানো, সরবরাহ, ব্যবহৃত, বাতিল কিংবা ফেরতকৃত ব্যালট পেপারের সংখ্যা প্রকাশ করা হয়নি। 7 সেপ্টেম্বর 2025 তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়। 7 সেপ্টেম্বর 2025 রাত 12:57 AM লেখা আছে। সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই। ভোট কেন্দ্রের সঠিক তথ্য দেয়া হয়নি বলে একটি নির্দিষ্ট প্যানেল বাদে বাকিরা 18টি কেন্দ্র অনুসারে পোলিং এজেন্ট নিয়োগ দিতে পারেনি বলেও দাবি করেন আবিদুল ইসলাম খান। আগে ছাত্রলীগ ভোট কেন্দ্র দখল করত, ছাত্রদলের ভিপি প্রার্থী জোর করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে, যে যেখানে আছেন আপনারা সবাই আসুন, ভোট দান করুন, ছাত্রদলকে প্রতিহত করুন। ব্যাপারটা ওরকমই ছিল এক প্রকার। এবং কি যেখানে গঠনতন্ত্রের স্পষ্ট উল্লেখ আছে আমাদের সেখানে যাওয়ার, ভিপি জিএসদের সেখানে প্রদর্শনী করার অধিকার আছে। এই যে আমাদের উপর যে অন্যায় হয়েছে এর দায়ভার কে নেবে? তো আমাদের যে ব্যালট পেপারগুলোর নাম্বারগুলো দিতে গিয়েও এই পোলিং অফিসাররা আমাদেরকে বারবার মবেশ স্বীকার করেছে। অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্যের আগে ডাকসু নির্বাচনকে বৈধতা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য ছাত্রদল প্যানেলের। ডাকসু হল সংসদ নির্বাচনে অস্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করার কারণে বিভিন্ন অভিযোগ ও বিতর্ক তৈরি হয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নিম্নকক্ষে পিআর নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনে কোনো আলোচনা হয়নি। এমনকি সংবিধান সংস্কার কিংবা নির্বাচন সংস্কার কমিশনও নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো প্রস্তাব করেনি। ঐক্যমত্য কমিশনের বৈঠকে আলোচনায় অংশ নেওয়া দুটি দল এই তথ্য জানিয়েছে। তবে তারা বলছেন বিএনপি নোট অফ ডিসেন্ট দিলেও উচ্চকক্ষে পিআরের পক্ষে কমিশন, তাই জামায়াতে ইসলামী সহ 7 দলের নিম্নকক্ষে পিআরের দাবি এবং আন্দোলনকে নির্বাচন ঘিরে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার হিসেবে দেখছেন বিশ্লেষকরা। লাভলি বিথির রিপোর্ট। সংবিধান ও নির্বাচনী সংস্কার সহ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনে দীর্ঘ 7 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে চলছে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা। এই আলোচনায় গুরুত্ব পেয়েছে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বা জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব। বিএনপি সহ কয়েকটি দল ও জোটের আপত্তি থাকলেও এ নিয়ে ঐকমত্য হয়েছে কমিশনে। কিন্তু আলোচনায় ছিল না নিম্নকক্ষে পিআরের প্রস্তাব। সংবিধান সংস্কার, নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবেও ছিল না এর সুপারিশ। উচ্চকক্ষে পিআর নিয়ে কেউ আলোচনা করেছেন, কিন্তু আমরা এই আলোচনার মধ্যে নাই এই কারণে আমরা দ্বিকক্ষেরই বিরুদ্ধে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু নিম্নপক্ষ পিআর নিয়ে কোনো আলোচনার এজেন্ডায় এই সংস্কার কমিশন আনেনি। এই মুহূর্তে পার্লামেন্টের নিম্নকক্ষ পিআর, এটা আমরা রাজনৈতিকভাবেও আমাদের রাজনৈতিক দলগুলো বা জনগণ প্রস্তুত না, মনস্তাত্ত্বিকভাবেও আমাদের কোনো
প্রস্তুতি নেই। এখানে গভর্নমেন্টে এমন একটা ইনস্টেবিলিটি তৈরি হওয়ার পসিবিলিটি থাকে যে সরকার বারবার ভাঙা করার মধ্য দিয়ে যাবে। আপনার এলাকার এমপিকে আপনি নিজে সিলেক্ট করছেন না, এই জিনিসপত্রগুলো বিচার বিবেচনা করে পিআরকে রাখা হয়নি। এই যে ইনস্টেবিলিটির ব্যাপারটা জামাত এটাকে মাথায় রাখছে না, এবং একই সাথে এই যে কনস্টিটিউয়েন্সির বিষয়টা এটাকে কিভাবে সমাধান করা হবে জামাত এটার কোনো উত্তর দিচ্ছে না। হয়তো বিভিন্ন নির্বাচনী সমীকরণ পক্ষে বিপক্ষে অথবা আগামী পার্লামেন্ট নির্বাচন করে হয়তো বিভিন্ন দেন দরবারে যদি কারো কোনো বিষয় থাকে, এগুলো রাজনৈতিক কৌশল হিসেবেও এটাকে দেখবার সুযোগ আছে। নির্বাচন কোন সময়ে হবে, গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশে আমরা ফেরত আসতে পারবো কিনা, সেই পুরো জিনিসটা একটা জিওপার্ডির মধ্যে চলে যেতে পারে। আমি ওই ক্রাইসিসটার কথা বলছি যে জামাত আন্দোলন করছে, খুব ভালো কথা, কিন্তু জামাত নিজেকেই খুব পরিষ্কার যে সে কোথায় এসে থামবে। পিআর নিয়ে দলগুলো মুখোমুখি অবস্থান থেকে না সরলে রাজনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এরকম একটা ভঙ্গুর অবস্থায় আপনি যদি বারবার ক্রাইসিসের রাস্তা তৈরি করতে থাকেন, তাহলে আমরা কোন জায়গায় গিয়ে থামবো সেই শঙ্কার কথা আমি বলছি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। হামাসের নিরস্ত্রীকরণ এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে জোরদার করতেই ফিলিস্তিনের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়া হয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর এমনটিই জানিয়েছেন ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল সরকার। খুব শিগগিরই এসব পরিকল্পনার বাস্তবায়নও দেখতে চায় এসব দেশ। এদিকে ক্ষমতাবান পশ্চিমা দেশগুলোর কাছ থেকে স্বীকৃতি পাবার পর উচ্ছ্বাস ফিলিস্তিনি কূটনীতিকদের মাঝে। Israelis and a two-state solution, the United Kingdom formally recognizes the state of মিলেছে বহু আকাঙ্ক্ষার স্বীকৃতি, তাই আবেগ আর বাদ মানেনি ব্রিটেনে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতের। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের ঘোষণার পরই উল্লাসে মেতে ওঠেন ফিলিস্তিনি কূটনীতিক হুসাম জমলত। নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বড় অর্জন, আর এই স্বীকৃতি শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, বরং ব্রিটিশদের জন্য, কারণ তাদের চিন্তাধারা এবং মত প্রকাশের বাস্তবায়ন হয়েছে এই স্বীকৃতির মাধ্যমে। রোববার এক ভিডিও বার্তা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। জানান দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই সিদ্ধান্ত। আজ থেকে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে শান্তির সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কাজ করছি, যার অর্থ একটি নিরাপদ, সুরক্ষিত ইসরায়েল এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র। Israeli and Palestinian deserve to live in peace. এরপরই ঐতিহাসিক এই সিদ্ধান্তে একে একে সামিল হয় অস্ট্রেলিয়া এবং পর্তুগাল। এর আগে G7 জোটের প্রথম দেশ হিসাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা। ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার ঘোষণা আসে এসব দেশগুলোর পক্ষ থেকে। আলোচিত 5 আই নেশন জোটের 5 সদস্যের মধ্যে 3টি স্বীকৃতি দিল ফিলিস্তিনকে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া। আমরা মনে করি হামাসকে নিরস্ত্র করতে এটিই সবচেয়ে ভালো উপায়। প্রভাবশালী 3 দেশ মিলিয়ে ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা দাঁড়ালো 151টি। এদিকে সোমবারই ফিলিস্তিনকে স্বীকৃতি জানাবে ইউরোপের আরেক দেশ ফ্রান্স। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র থাকবে না, এমন উদ্ধত মন্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতিকে সন্ত্রাসীদের পুরস্কার দেওয়ার সাথে তুলনা করেন তিনি। মনে করিয়ে দেন 2023 সালে ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের কথা। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপে জবাব পাবে প্রভাবশালী পশ্চিমা দেশগুলো, এমন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সাত অক্টোবরের ভয়াবহ হত্যাযজ্ঞের পরও যেসব নেতারা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, আপনারা সন্ত্রাসবাদকে বড় পুরস্কার দিয়েছেন। আপনাদের প্রতি আরও একটি বার্তা আছে আমার, জর্ডান নদীর পশ্চিমে ফিলিস্তিন রাষ্ট্র গঠন হবে না। ন্যায্য মজুরি সহ বিভিন্ন দাবিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দূরপাল্লার বাস শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এতে সব জেলা থেকে বন্ধ রয়েছে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের বাস চলাচল। সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। চালক ও শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়া আসায়
প্রতি ট্রিপে 1350 টাকা পায় একজন বাসের চালক। সুপারভাইজার ও হেল্পার পায় 500-র কিছু বেশি। গেল 15 বছর ধরেই বহাল রয়েছে এই কাঠামো। দফায় দফায় আলোচনায় বসেও কোনো সুরাহা হয়নি। মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করছেন তারা। এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা। একটা সিটের ভাড়া চাপাই থেকে ঢাকা পর্যন্ত 820 টাকা নেয়। ওনারা আমার বেতন দেয় 1300 টাকা। এতে আমাদের পোষায় না। ড্রাইভারের বেতন 1350 টাকা, এর মধ্যে খাওয়া দাওয়া এভরিথিং সব এর মধ্যে। কোম্পানি একটা বিয়ার করে না, তো দেখা গেল আপ ডাউন করে আসলে 200-300 টাকা খরচ। জানতাম না আজকে ধর্মঘট চলছে, গাড়ি ঘোড়া বন্ধ, এখন চৌরাস্তা যাবো, এখন তো দেখতেছি বিপদে পড়ে গেছি। গাড়ি এখন বন্ধ, এখন আমাদের কাছাকাছি যাইতে অনেক কষ্ট হচ্ছে। আর এই ছিল দুপুরের বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।